তো আমরা গতদিন কন্ডাকশন শুরু করছিলাম। কন্ডাকশনের বেসিক অঙ্ক করার জন্য কন্ডাকশনের চ্যাপ্টারটাতে আমরা স্টার্ট করলাম। তো আমরা একটা জিনিস আমরা আলাপ করলাম যে কন্ডাকশনের ক্ষেত্রে হিট ফ্লোটা আমরা কারেন্ট ফ্লোর সাথে কম্পেয়ার করতে পারি, এবং রেজিস্ট্যান্স হিসেবে একটা হিট ফ্লো রেজিস্ট্যান্সকে ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্সের মতো কম্পেয়ার করে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা সম্ভব। তো এরকম আমরা ওখানে দেখছিলাম যে এরকম যদি প্যারালালি তিনটা লেয়ার অফ ম্যাটেরিয়াল থাকে যেটার মধ্যে দিয়ে হিট ফ্লো করবে, তিনটা রেজিস্ট্যান্সকে যদি আমি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, তাহলে তিনটা রেজিস্ট্যান্স সাম করে টোটাল রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। এবং এখানে এনার্জি কনজারভেশন ল অনুযায়ী বলছিলাম যে তিনটা লেয়ারের ভিতর দিয়ে একই পরিমাণে কিউ যেতে হবে, এবং তোমার রেজিস্ট্যান্সের কারণে ডিসাইড হবে যে লেয়ার গুলোর মাঝখানে টেম্পারেচার কত রিচ করতেছে, বাট হিট ফ্লো সেম হবে। রেজিস্ট্যান্স ডিফারেন্ট হলে টেম্পারেচার ডিফারেন্ট, তিনটা রেজিস্ট্যান্স যদি সেম থাকতো তাহলে তিন তিন টেম্পারেচার যে ড্রপটা যে সেটা স্ট্রেট লাইনই হতো, মানে একটা লাইনই হতো তিনটার ভিতর দিয়ে আর কি। যেহেতু রেজিস্ট্যান্স ডিফারেন্ট সেই কারণে এই জিনিসটা স্লোপটা দেখো তিনটা স্লোপ তিন রকম হচ্ছে আর কি। তো রেজিস্ট্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আসি, এখন আমাকে জাস্ট আমি একটা জাস্ট স্যাম্পল ওয়ালের ছবি দিলাম। এই ওয়ালে এ বি সি এরকম বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে ওয়ালের পার্টিশন করা আর কি। আমাকে বলো যে এটার ডায়াগ্রামটা কেমন হবে, রেজিস্ট্যান্স ডায়াগ্রামটা কেমন হবে। স্যার বিসিডি প্যারালাল কন্ডিশনে আছে আর এফজিও প্যারালাল কন্ডিশন, আর এর সাথে এ আর ই হচ্ছে সিরিজে। স্যার শুনতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি জাস্ট দেখতেছি আর কেউ কিছু বলে কিনা। স্যার এটাই হবে। এটাই হবে স্যার। এখানে যদি আমি চিন্তা করি, তোমার প্রথমে হলো কারেন্ট যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, তাই না? সেটা আর এ বললাম। তারপরে পাইলো এই কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বি সি ডি, তিন রকম ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? ঠিক আছে, এটা হলো আর বি, আর সি, আর ডি। তারপরে আবার ই, পুরা কারেন্টটা একটা রেজিস্ট্যান্স ওয়ালা জায়গা দিয়ে যাবে, সো সে ওয়ান রেজিস্ট্যান্স, তো আর ই। দেন আবার দুইটা রেজিস্ট্যান্স পাবে। লাইট দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আমার স্লাইড মিনিমাইজ হয়ে গেল, সেই জন্য বুঝতে পারছি না দেখা যাচ্ছে। এনিওয়ে স্লাইড দেখা গেলে ফাইন। ওই আর এফটা দেখানোর সময় মিনিমাইজ হয়ে করা হবে। এনিওয়ে, তো আমি স্লাইড ড্রয়িংটা দিয়ে শো করে দিই, এই যে এরকম। ঠিক আছে, আর এ, তারপরে তিনটার জন্য আর বি, আর সি, আর ডি, তারপরে আর ই, আবার দুইটার জন্য আর এফ, আর জি। ঠিক আছে, এখন আমি যদি এগুলাকে যদি অঙ্ক করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে যে এগুলো রেজিস্ট্যান্স গুলো জানতে হবে। রেজিস্ট্যান্স আমরা জানি, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হলো, রেজিস্ট্যান্স বের করতে হলে কি লাগে? থিকনেস লাগে, কন্ডাক্টিভিটি লাগে, আর আর কি লাগে? পারপেন্ডিকুলার এরিয়া লাগে হিট ফ্লো এর। হিট ফ্লো এরিয়া লাগে। তার মানে তুমি এখানে যেহেতু এবিসিডি দিয়ে আলাদা করে বোঝানো, ধরে নিলাম যে সবগুলো আলাদা ম্যাটেরিয়াল, তার মানে কে এর ভ্যালু 5, সবগুলো সব আলাদা, ছয়টা 6 রকম হবে। ছয়টার তো না, 7 রকম হবে। তারপরে তোমার থিকনেস কোশ্চেনে বলে দেওয়া থাকবে নর্মালি কোন ওয়াল কত থিকনেস। আর এরিয়ার ক্ষেত্রে যদি কিছু বলে না দেয়, কথার কথা নর্মালি বলে দেয়, যদি কিছু বলে না দেয় তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ছবি দেখে মোটামুটি একটা স্মার্ট গেস করতে হবে। যেমন এর যে এরিয়াটা, তুমি ধরে নেবে বির এরিয়া তার 1/3, সির এরিয়া 1/3, ডির এরিয়া 1/3, ই আবার ফুল এরিয়া, এফ আর জি হলো হাফ হাফ অফ দ্যাট এরিয়া আর কি। তো কোনো একটা এরিয়া দিয়ে বাকিগুলো সব এরিয়া কি সেইটা টার্মে তুমি নিয়ে গেলা।
এখন এটাকে যদি 1 ধরো, ওগুলো 0.3 করে ধরলা, মানে আমি বললাম যে যদি কোনো কারণে দেখো যে ডেটা মিসিং, তোমাকে এরিয়া ছাড়া অঙ্কটা করাই যাচ্ছে না, তাহলে তুমি ছবিতে নর্মালি রেশিও অনুযায়ী যেরকম দেখে মনে হচ্ছে এরকম একটা এরিয়া ধরে অঙ্ক করে ফেলবো। নর্মালি যদি খুব অ্যাপারেন্টলি খুব মানে ক্লিয়ার কাট এরিয়া দেখে মনে হয়, তাহলে অনেক সময় ডেটা দেওয়া থাকে না, যে বোঝা যাচ্ছে যে এটার এরিয়া এরকম হবে। বাট যদি খুব উইয়ার্ড কম্বিনেশন থাকে, তাহলে হয়তো বা এরিয়া দিয়ে দেওয়া হবে আর কি। তো আর থিকনেস তো অবশ্যই দিতে হবে, না তুমি বলতে পারবা না, আর কে এর ভ্যালু দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সের এটা just দেখানোর মানে হলো যে আমরা এরকম অঙ্ক ক্লাস টেস্টে বা টার্ম ফাইনালও আসতে পারে, যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের কোন একটা ওয়াল হয়তো এরকম হতে পারে আর কি, নট নেসেসারি এইটুকুই একটা টার্ম ফাইনাল অঙ্ক, ওইটুকু তো আসলে কোনো সমস্যা না, টোটাল রেজিস্ট্যান্স এখান থেকে বের করা যাবে, তাই না? সার্কিটের মতো সলভ করবা। সার্কিটের মতো কিভাবে সলভ করবা? এই যে এখানে যে তোমার আহ এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে তোমার, এই তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল রেজিস্ট্যান্স হিসেবে একটা রেজিস্ট্যান্স বের করবা, রেজাল্টেন্ট এই দুটা, এটার থেকে একটা করবা, তাহলে তোমার তখন হবে একটা দুটো তিনটা চারটা সিরিজে, তারপরে চারটা যোগ করবে, যোগ করলে টোটাল রেজিস্ট্যান্সটা বের হবে। ইলেকট্রিক সার্কিট যেভাবে সলভ করতে এক্স্যাক্টলি সেভাবে সলভ করবা। তো এই জন্য আমি এটা ডিটেলে আর বেশি ঢুকতেছি না, ইলেকট্রিক সার্কিট সলভ করা তোমরা সবাই জানো কম বেশি, তো ওইটা কোনো সমস্যা হবে না আর কি। আচ্ছা, এখন আসলে আমরা কন্ডাকশনের ইকুয়েশন পড়ছি, যে কন্ডাকশনের ইকুয়েশন আমরা কি পড়ছি, কন্ডাকশনের ইকুয়েশন পড়ছি যে এখানে কিউ ইকুয়াল টু মাইনাস কে এ আর ডিটি বাই ডিএক্স, কথার কথা, ঠিক আছে। যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, তো আমার কে লাগে, এ লাগে, আর টেম্পারেচার গ্রেডিয়েন্ট এক্স ডিরেকশনে লাগে। এটা আমরা রেক্টেঙ্গুলার জন্য পড়ছি। এখন আমার সিস্টেমটা যদি রেডিয়াল সিস্টেম হয়, হ্যাঁ, রেডিয়াল সিস্টেম হলে কি হবে, মানে আমরা এতক্ষণ পড়ছি ডিএক্স এক্স, ওয়ান ডিরেকশনে তোমার থিকনেস চেঞ্জ হচ্ছে, সেই হিসাবে এখন ডান পাশের ছবিটা যদি দেখো, ধরো একটা সিলিন্ডার, মাঝখানে হোল আছে, ঠিক আছে। তো ইনার ডায়ামিটার আর আই, আউটার ডায়ামিটার আর নট, ছবিতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ইনার ডায়ামিটার হলো আর আই, আউটার ডায়ামিটার হলো আর নট। এখন আমার আর মাঝখানে যে মানে হলো এরিয়াটা আছে, সেখান থেকে ধরো কোনো হট ফ্লুইড যাচ্ছে বা কোনোভাবে হট হাই টেম্পারেচার মেনটেন করা হচ্ছে। এখন আমি যদি এটার হিট ট্রান্সফার ক্যালকুলেট করি, অবভিয়াসলি আমার ইনসাইড থেকে আউটসাইডে হিটটা আসবে, তো রেডিয়ালি হিট যাবে, মানে সব দিক দিয়েই 360 ডিগ্রি দিয়ে কিন্তু হিটটা রিলিজ হতে থাকবে আর কি। এবং লেন্থ, যত লেন্থ হবে তত লেন্থ বরাবর আর কি। তো এখন আমার এই যে ইকুয়েশনটা আমি কলম দিয়ে লিখছি, কিউ ইকুয়াল টু কে এ ডিটি বাই ডিএক্স, এই ইকুয়েশনটাকে তো তুমি আর এই অঙ্কে ইউজ করতে পারবে না, বিকজ এখানে তোমাকে এক্স ডিরেকশনে কোনো চেঞ্জ নেই, রেডিয়াল ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, আর ডিরেকশনে। তাহলে আর ডিরেকশন যদি চেঞ্জ হয়, তাহলে এই ইকুয়েশনটা আমাকে রেডিয়াল কোঅর্ডিনেটে নিয়ে আসতে হবে কোনোভাবে। তো অবভিয়াসলি রেডিয়াল কোঅর্ডিনেটে ডিটি বাই ডিএক্স এর জায়গায় ডিটি বাই ডিআর হবে। বাট শুধু কি সেটাই, নাকি এটার মধ্যে আর কোনো চেঞ্জেস হবে, সেটাই আমরা একটু মানে ক্যালকুলেশনটা করে দেখে নিবো আর কি। তো ধরে নাও যে তুমি মাঝখানে একটা তোমাদের শেল ব্যালেন্স করাইছে ফ্লুইড মেকানিক্সে। হ্যাঁ স্যার। আচ্ছা, শেল ব্যালেন্স যদি করা থাকে, তাহলে শেল ব্যালেন্সের কনসেপ্টটা তোমাদের থাকার কথা, যে পুরো জিনিসটা একটা ছোট্ট সেগমেন্ট নিয়ে আমি প্রথমে ক্যালকুলেটটা করব। ধরো এখানে দুইটা লাইন দিয়ে সেগমেন্টটা দেখানো আছে যে এখানে, ঠিক আছে। ওই সেগমেন্টের থিকনেসটা বলতেছে আহ ইয়ে আর কি, ডিআর ডিআর থিকনেস আর কি, মানে ডিফারেন্সিয়াল আর আর কি। আর এমনি ইনার ডায়ামিটার হলো আর, থিকনেসটা হলো ডিআর। ওই এই যে শেল এরিয়াটা, এটার জন্য যদি আমি ক্যালকুলেট করি, যে আমি যে জায়গাটা এখন শেড দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটুকুর জন্য আমি এখন ক্যালকুলেশনটা যদি করতে, এই জায়গাটা করতে হলো যে এটা পুরো 360 ডিগ্রি, মানে এরকম থিকনেসের একটা ন্যারো জায়গার জন্য যদি আমি করতে চাই, তাইলে জিনিসটার ক্যালকুলেশনটা কিভাবে হবে। তো প্রথমে আমাকে ক্যালকুলেট করতে হবে হিট ফ্লো এরিয়া, বলতে আমি আসলে কি মিন করতেছি। এখানে হিট ফ্লো এরিয়া কি হবে? 2πRL। 2πRL। আর কেউ কিছু বলবা?
ওই ছোট জায়গার জন্য স্যার 2 পাই ডি আর এল আর কি, মানে আর পুরোটুকুর জন্য আমি বলছি। 2 পাই ডিআরএল বলে তো কিছু হইতে পারে না, ডিআরএল তো রেডিয়াস না, ডিআরএল তো হলো থিকনেস। থিকনেসের জন্য তুমি 2 পাই আর এলই হবে স্যার। 2 পাই আরএলই হবে, আমি সেটাই বলতেছি। আমি আর কেউ কিছু বলে কিনা সেই জন্য আমি ওয়েট করতেছি, বাট তোমারটা যে ভুল সেটা আমি বলি নাই। এনিওয়ে 2 পাই আরএলই হবে, বিকজ তুমি চিন্তা করো যে ফ্লুইডটা, আমি এর আগেও বলছি যে মানে হিট ট্রান্সফারের জন্য যেই জায়গা দিয়ে হিট ট্রান্সফার হবে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এরিয়াটা, সেই এরিয়াটা চিন্তা করতে হবে। এখন আমার যদি জিনিসটা রেডিয়ালি যায় এবং সিলিন্ড্রিক্যাল সিস্টেমে কিন্তু 2 পাই আরএলই হচ্ছে, এর আগেও আমরা দেখাচ্ছি। তার মানে এখানে এরিয়াটা হবে 2 পাই আরএল। ঠিক আছে, এখন 2 পাই আরএল যদি হয় তাহলে এখান থেকে ফুরিয়ার ল যদি আমি ইউজ করি, তাহলে ফুরিয়ার ল থেকে আমাদের এখানে কিউ সমান কি বলতে পারি, মাইনাস কে, যে আর লিখতেছে রেডিয়াল আর বোঝানোর জন্য, ডিটি বাই ডিআর। বেসিক ইকুয়েশনটা কিন্তু এইটা, ঠিক আছে কিনা, বুঝছো কিনা? দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তো এরিয়াটা রেডিয়াল কি হবে না হবে সেটা পরে কথা বলে, আমি এরিয়া হিসেবে আপাতত লিখে রাখতেছি। এইটুক পর্যন্ত ওকে সবাই? তাহলে এ আর আমি বলছি যে 2 পাই আরএল, তো 2 পাই আরএল যদি হয় তাহলে এ আরটা বসাই দিলে এই জিনিস চলে আসতেছে। ওকে, এখন যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে তুমি যখন এই ডিফারেন্সিয়াল ফরম্যাটটাকে তুমি ইন্টিগ্রেট করছো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটের জন্য, তখন কিন্তু ইকুয়েশনের শেপ নিয়ে কোনো সমস্যা হয় নাই। জিনিসটা একটু খেয়াল করো, কিউ ইকুয়াল টু মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স, এটা ছিল তোমার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটের জন্য। এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে, ডিএক্স এই পাশে নিয়ে যাবে ডিটি, তার মানে ডিটি হয়ে যাবে টি2 - টি1, ডিএক্স হয়ে যাবে x2 - x1। ইন্টিগ্রেশনে কোনো ভেজাল হয় না, ঠিক আছে না? But এইখানের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে ডিআর যদি এই পাশে নিয়ে আসো, একটা আর থাকতেছে, এই আরটাই ডিআর এর সাথে এই পাশে আনতে হবে, তার মানে এখানে তোমাকে একটা ডিআর বাই আর টার্ম চলে আসতেছে, যেটা ইন্টিগ্রেট করতে হবে তোমাকে। কথাটা কি বুঝাতে পারছি? জি স্যার। আগে যেটা ইন্টিগ্রেট করছি যে ভেরিয়েবল গুলা টি সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, সেই টার্ম দুটো আমার ইকুয়েশনে ছিল না, তার ফলে ইন্টিগ্রেশন নর্মাল হয়ে গেছে। এখানে টির সাপেক্ষে কোনো প্রবলেম নাই, কিন্তু আর এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেট করবো তখন একটা 1/r কিন্তু ওর সাথে থাকতেছে। তার মানে 1/r যখন ইন্টিগ্রেশন করি জিনিসটা কিরকম হয়ে যায়, ইন্টিগ্রেশনের রেজাল্ট লন চলে আসবে। হ্যাঁ লগারিদম চলে আসবে। লগারিদম যখন চলে আসে তখন তাহলে তোমার এখানে এটাকে আমি তখন দুই পাশে ইন্টিগ্রেট করলে, যেটা হবে যে তোমার তখন আহ আর বাউন্ডারি কন্ডিশন কি দিব বলো, যখন আর ইকুয়াল টু আর আই তখন টি ইকুয়াল টু, কথার কথা টি আই বললাম, ঠিক আছে? যখন আর ইকুয়াল টু আর নট, টি ইকুয়াল টু টি নট, বলে রাখলাম আর কি, ঠিক আছে? ঠিক আছে, আমার বাউন্ডারি কন্ডিশন তুমি ভ্যালু যখন টি আই টি নট জানবা বসাই দিলে সেটা আলাদা কথা। এরকম একটা জিনিস যদি হয় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা এরকম একটা জিনিস আসবে। 2 পাই KL টি আই মাইনাস টি নট লন আর নট বাই আর আই। অথচ খেয়াল করে দেখো আমাদের যখন আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটে করছি তখন কিউ ইকুয়াল টু কি ছিল, ধরো টি আই মাইনাস টি নট যদি রাখো তুমি, কথার কথা নিচে কি ছিল, ডেল এক্স কে এ, এরকম একটা জিনিসই তো ছিল, তাই না? জি স্যার। আর এখানে দেখো, আর এটার ক্ষেত্রে কি হবে, আহ, মানে আমি যদি ইয়ে করি, কিউ ইকুয়াল টু টি আই মাইনাস টি নট
নিচে হবে লন আর নট বাই আর আই ডিভাইড বাই 2 পাই কে এল। তো ইকুয়েশনের মানে বেসিক স্ট্রাকচারে কিন্তু কোনো সমস্যা নাই, জাস্ট নিচে যেটা ডেল এক্স ছিল সেই ডেল এক্স এখন আর সুন্দর ডেল এক্স বলা যাচ্ছে না, এটাকে লন আর নট বাই আর আই চলে আসতেছে। আর এরিয়ার কারণে এখানে 2 পাই কে এল হচ্ছে আর কি। স্যার বলো। স্যার ইন্টিগ্রেশনটা যে করলাম স্যার, টেম্পারেচার গ্রেডিয়েন্ট চেঞ্জ হলে তো কিউটা চেঞ্জ হবে, কিন্তু আমি তো কিউটাকে ধ্রুবক ধরে ইন্টিগ্রেশনটা করলাম। টেম্পারেচার গ্রেডিয়েন্ট চেঞ্জ হলে কিউ চেঞ্জ হবে কেন? স্যার ওই যে ফুরিয়ার ল তো সেটাই বলে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যত বাড়বে হিট ফ্লো রেটটা তত বাড়বে। আর স্যার এই সিলিন্ডারের ক্ষেত্রে বাইরে থেকে যখন ভিতর থেকে বাইরে যাচ্ছি, টেম্পারেচার হ্যাঁ, গ্রেডিয়েন্ট তো আমার বাড়তেছে অনেক, তাহলে হিট ফ্লো রেটটাও চেঞ্জ হচ্ছে আমার। না হিট ফ্লো রেট কাজ, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এই একটা সোর্স থেকে হিট দিচ্ছ, সেই হিটটা বাইরের সাইডে আসতেছে, ঠিক আছে? সেটা যদি বাইরের সাইডে আসে, আমি কিন্তু যে হিটটা তুমি চিন্তা করবে যে সোর্সে যে হিটটা জেনারেট হয়েছে, তুমি টেম্পারেচার গ্রেডিয়েন্ট তুমি যাই দাও না কেন, ওর থেকে বেশি হিট কি বাইরে আসতে পারবে? না স্যার। হ্যাঁ, তো তোমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি আসবে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যদি কম হয় তাহলে দেরিতে যাবে। এখন তুমি যেটা সেটা কনফিউজ করতেছো, আমি বলি সেটা হচ্ছে যে তুমি ফাইনাল ইকুয়েশনটা চিন্তা করতেছো। আমরা তো ফাইনাল ইকুয়েশনটা কিউ ইকুয়াল টু ডেল্টা টি কে ইন্টু ডেল্টা টি, যেটা ডেল্টা টি বাই এক্স যেটা বলতেছি, সেটার জন্য তোমার এই ইয়েটা একটা কিউ এর ভ্যালু, কিন্তু তুমি তো স্টেডি স্টেটের ইকুয়েশনটা বলতেছো, কিন্তু আমি তো স্টেডি স্টেট ইকুয়েশনে নাই, আমি তো মাঝখানে ইন্টারমিডিয়েট ক্যালকুলেট করছি যে প্রত্যেকটা ধাপে 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 ধাপে, মানে এখানে যেটা হবে যে তোমার তুমি সোর্স থেকে যত দূরে যাবা তত তোমার টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? জি স্যার। এখানে কিন্তু দুইটা টার্ম দেখো, উপরের ইকুয়েশনটা খেয়াল করো, তোমার এই টার্মটা বাড়তেছে, ঠিক আছে? এই যে টিআই মানে সি নট, তোমার এই টার্মটাও কিন্তু বাড়তেছে। তো একটা স্টেডি স্টেট মানে একটা প্রবলেমের জন্য কিউ কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে যদি আনস্টেডি স্টেট হয়। মানে আমরা যখন অ্যাজাম্পশন করতেছি ডেরাইভ মানে ইকুয়েশন ডেরাইভ করতেছি, তখন আমরা আপাতত স্টেডি স্টেট ধরে ডেরাইভ করতেছি যে একটা কিউ যদি সোর্স থেকে বের হয়ে একদিকে যাওয়া শুরু করে, তাহলে তুমি তুমি ইলেকট্রিসিটির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো না, তুমি একটা সার্কিটের এক মাথা থেকে আরেক মাথা যখন তুমি যাবা, তোমার ইলেকট্রিসিটি কি চেঞ্জ হয়ে যাবে? মানে একটা তারের এক মাথা থেকে আরেক মাথায় গেলে রেজিস্ট্যান্স কত বেশি তার উপর ডিপেন্ড করবে যে ও মানে আই কতটুকু হবে আর কি, মানে ভোল্টেজ যদি তোমার সেম থাকে আর কি, তাই না? মানে ভোল্টেজ এখানে তোমার ভোল্টেজটা টেম্পারেচার ডিফারেন্স যেটা সেটাই তোমার ভোল্টেজটা। তো এখন তুমি যখন সার্কিটের জায়গা পজিশন চেঞ্জ করো তখন তোমার ভোল্টেজ চেঞ্জ হয়, ঠিক আছে? যে অবভিয়াসলি তোমার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, সেই কারণে আহ, সেই সাথে তোমার কিন্তু রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হচ্ছে, যার ফলে একটা তার দিয়ে যখন একটা কারেন্ট যায় সবসময় কিন্তু সেম আই যাচ্ছে, এই আই কিন্তু চেঞ্জ হচ্ছে না। তুমি যখন দূরে যাচ্ছ তখন তোমার ড্রাইভিং ফোর্সও বাড়তেছে, তোমার রেজিস্ট্যান্সও বাড়তেছে, আবার যখন কাছে আসতেছে ড্রাইভিং ফোর্স কমতেছে, রেজিস্ট্যান্সও কমতেছে, সো দ্যাট তোমার আই একটা সার্টেন আই যায়। সেই কারণে তো তুমি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু আই, যে সেই আইটা তুমি অলওয়েজ কনস্ট্যান্ট ধরে অঙ্কটা করতে পারতেছো। সিমিলারলি এখানে তো কিউটা কনস্ট্যান্ট হবে, কিউটা কনস্ট্যান্ট তখনই হবে না যখন তুমি সাপ্লাইয়ে তোমার কিউ তুমি চেঞ্জ করবা। তোমার যদি সোর্সে এনার্জি জেনারেশন যেখানে হচ্ছে সেখান থেকে যদি এনার্জি জেনারেশন বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে বেড়ে যায়, তাহলে একমাত্র কিউ বাড়বে। আদারওয়াইজ কিউ যদি তুমি এনার্জি জেনারেশন তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে সেম কিউই যাইতে হবে। রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে যে আমি যতটুকু গেলাম এতটুকু যাওয়ার পরে আমার টেম্পারেচারটা এখন কত দাঁড়াইলো। যদি রেজিস্ট্যান্স অনেক বেশি হয় তাহলে টেম্পারেচার অনেক কম হবে, আর যদি রেজিস্ট্যান্স অনেক কম হয় টেম্পারেচার অনেক বেশি হবে। সেই জিনিসে তোমার রেজিস্ট্যান্সের কারণে বাইরের সাইডে টেম্পারেচার কত হবে সেটা তুমি ডিফাইন করতে, মানে সেটা চেঞ্জ হতে থাকবে টাইমের সাথে, কিন্তু তোমার অ্যাকচুয়াল কিউ কিন্তু চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, বিকজ কিউ তুমি কনজারভেশন অফ এনার্জি যদি চিন্তা করো, তুমি বলতেছো যে কিউ বাড়বে, কিউ বাড়াবা কোত্থেকে, কিউ আসবে কোত্থেকে? একটা সোর্স থেকে একটা তুমি এত কিলোওয়াট এনার্জি জেনারেট করলা, সামহাউ তো লস টস সব যোগ করলে অত কিলোওয়াটই আসতে হবে তোমার। এর বাইরে তো তুমি তুমি রেজিস্ট্যান্স যদি ধাম করে কমায় দাও, পুরা হিটটা সাই করে এক মাস থেকে এক মাস চলে যাবে, কিন্তু তার থেকে বেশি হিট তো যেতে পারবে না। আবার রেজিস্ট্যান্স যদি বাড়ে, এই হিটটা যাইতে অনেক সময় লাগবে, এবং তাতে যেটা হবে যে ওই মাথায় টেম্পারেচার এই মানে শেষ মাথায় টেম্পারেচার অনেক ড্রপ করবে, বিকজ পুরো জিনিসটা হচ্ছে ডেল্টা টি বাই রেজিস্ট্যান্স, মানে ড্রাইভিং ফোর্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স।
ড্রাইভিং ফোর্স যখন তোমার বেশি তখন তোমার রেজিস্ট্যান্স অনেক বেশি। এইভাবেই কিন্তু তোমার কনস্ট্যান্ট কারেন্ট বা কনস্ট্যান্ট হিটটা এভাবে মেনটেন হচ্ছে। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? জি স্যার। তুমি যেটা বলছো সেটা যদি পুরা ক্লিয়ার মানে ফাইনাল ইকুয়েশনটার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তোমার কোশ্চেনটা ঠিক আছে যে ফাইনাল ইকুয়েশনে আমি তো ডেল্টা টি বাড়াচ্ছি, বাট আমি কিন্তু রেজিস্ট্যান্সও বাড়াচ্ছি। এবং ডেল্টা টি আর রেজিস্ট্যান্সের যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, সেই কারণে কিউ কনস্ট্যান্ট, সেই কারণে আই কনস্ট্যান্ট। একটা সার্কিটের কথা চিন্তা করো, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের যে রেশিও সেটাকে আমি কারেন্ট বলতেছি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স যদি জায়গায় জায়গায় বদলাইতো তাহলে তোমার সার্কিটে এই রুমের কারেন্ট এত অ্যাম্পিয়ার হলে পাশের রুমে আরেক অ্যাম্পিয়ার পাইতো তুমি, বাট সেটা কিন্তু হয় না কখনো। ওহমস ল কিন্তু সেটা ডিকটেট করে না। বিকজ তুমি যদি এনার্জি কনজারভেশনের চিন্তা করো তাহলেও তোমাকে ওই ব্যাখ্যাটা এটাই আসবে যে এনার্জি কম বা বেশি যদি করো, কথার কথা, সেই এনার্জি কমাইলে এক্সট্রা এনার্জিটা যাবে কোথায়, বাড়াইলে এক্সট্রা এনার্জিটা আসবে কোথেকে, সেটা কিন্তু পসিবল না। বাট ওই মুহূর্তে ফ্লোটা কেমন হবে সেটা ডিকটেট করতে পারতেছে টেম্পারেচার আর রেজিস্ট্যান্স দিয়ে আর কি। তো ইনসুলেটিং ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স অনেক হাই, ওটার ভিতরে হিট যেতে পারে না, সেই জন্য যেটা হয় যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের আউটার ওয়ালের টেম্পারেচার অনেক লো হয়, বিকজ হিট এসে পৌঁছাইতেই পারে না ওই জায়গায় আর কি। তার মানে হলো যে ইনসাইডে যদি 300 ডিগ্রি হয়, আউটসাইডে হয়তো 20 ডিগ্রি হইতে পারে। তার মানে ওই হিটটা তাহলে কই যাচ্ছে, হিটটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মধ্যে আটকা পড়ে আছে, হিটের ফ্লো বন্ধ হয়ে আছে। এবং তাতে যেটা হবে, তুমি যদি সোর্স থেকে কন্টিনিউয়াসলি হিট জেনারেট করতে থাকো আর এই হিট যদি বের হতে না পারে, তাহলে সোর্সের যে জায়গাটা সেই জায়গার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং অনেক অ্যাক্সিডেন্ট হয় এরকম যে তোমার হিট ফ্লো বন্ধ হয়ে গেছে কোনো কারণে, ধরো কুলিং ওয়াটার সাপ্লাই করার কথা ছিল, কুলিং ওয়াটার সাপ্লাই নষ্ট হয়ে গেছে, তোমার ইন্ডাস্ট্রি চলতেছে, তো ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি হিট জেনারেট করে যাচ্ছে কিন্তু হিটটা ট্রান্সফার হতে পারতেছে না। তখন মেশিনের নিজের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, বিকজ হিটটা তোর বডিতে অ্যাবজর্ব হওয়া ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই। তো একসময় এক্সপ্লোশন হয়ে যেতে পারে আর কি। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল চেরনোবিলে, মানে সিমিলার কাহিনী আর কি, যে এনার্জি জেনারেট হচ্ছে, সেই এনার্জিটা যাওয়ার জায়গা পাচ্ছে না, তখন নিজের মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে ওর যে কোরের যে ইয়ে ছিল সেটা বার্স্ট হয়ে গেছিল আর কি। সো এইটার এই ঘটনাটা এটাই হবে যে এনার্জি কিন্তু কমানো বাড়ানো তোমার হাতে নাই, যেটা জেনারেট হবে সেটাই ট্রান্সফার হবে। এখন রেজিস্ট্যান্স কত হবে তার উপর ডিপেন্ড করবে যে কত দূর পর্যন্ত ট্রান্সফার হবে, কতক্ষণ ধরে ট্রান্সফার হবে, সেই ব্যাপারটা আর কি। এখন আমরা যদি ইকুয়েশনটা খেয়াল করি, 2π KL TI মাইনাস T0, এখন আমাকে বলো যে এই সিস্টেমের জন্য তাহলে আগেরটার জন্য রেজিস্ট্যান্স যদি ΔX/K হয়, এই সিস্টেমের জন্য রেজিস্ট্যান্স কি হবে? স্যার লন আর নট ভাগ আর আই ভাগ 2π KL। 2πKL। সো এই স্ট্রাকচার কিন্তু সিলিন্ড্রিক্যালের জন্য অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? আগে যেমন ΔX/KA ছিল, সিলিন্ড্রিক্যাল হলে লন R0/RI 2πKL, এই স্ট্রাকচারটা ফিক্সড। তো এখন এই স্ট্রাকচারটা ফিক্সড, এই কথাটা কেন বলতেছি, বলতেছি যে রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে যেমন মাল্টি লেয়ার প্রবলেম ছিল, সিলিন্ডারের ক্ষেত্রে মাল্টি লেয়ার প্রবলেম আসতে পারে। তুমি একটা পাইপের উপর দিয়ে একটা কোটিং দিলা, কাজ হলো না, আর এক টাইপের ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কোটিং দিলা, কাজ হলো না, আরেক টাইপের ডিফারেন্ট ম্যাটেরিয়ালের কোটিং দিলা, এরকম করে কিন্তু মাল্টি লেয়ারের সিলিন্ডার হতে পারে। মাল্টি লেয়ার সিলিন্ডার হলে কিন্তু একইভাবেই কাজ করবে। এটা বোঝানোর জন্য এই কথাটা বলছি যে রেজিস্ট্যান্স তোমাকে পয়েন্ট অফ, তোমাকে চিন্তা করতে হবে যে আমি ইলেকট্রিসিটি কোর্সে যেভাবে করছি এইভাবে, ইটস অ্যাবাউট ড্রাইভিং ফোর্স অ্যান্ড রেজিস্ট্যান্স। সিলিন্ডারিক্যাল আছে না রেক্টেঙ্গুলার আছে আমি জানি না, যদি সিলিন্ড্রিক্যাল থাকে তাহলে রেজিস্ট্যান্সটা ওই ইকুয়েশন দিয়ে ইউজ করবো, রেক্টেঙ্গুলার থাকলে অন্য ইকুয়েশন দিয়ে ইউজ করবো, বাট কনসেপ্ট সেম, ড্রাইভিং ফোর্স ডিভাইডেড বাই ইয়ে। এখানে দেখো ছবিটা খেয়াল করো, একটা সিলিন্ডারের ইনসাইডে টেম্পারেচার TI আর একেবারে ফাইনালি আউটসাইডে টেম্পারেচার T4, মাঝখানে 3টা লেয়ারের ম্যাটেরিয়াল আছে ABC। ওই 3টা লেয়ারের ম্যাটেরিয়াল যদি আমি চিন্তা করি তাহলে 3 রকম রেজিস্ট্যান্স হবে এবং সেটা কিন্তু সিরিজে আছে। তো সিরিজে যদি থাকে, মানে সিরিজে কখন, এখানে একটু খেয়াল করো ছবিটা দেখে, এই বিশেষ করে সিলিন্ড্রিক্যালের কথা বলছি, এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু অনেকে কনফিউজ করতে পারে যে এটা কি সিরিজ না প্যারালাল। এটা কিন্তু সিরিজ আছে। প্যারালাল কখন হবে, যখন কোনো একটা লেয়ার থেকে কারেন্ট যেটা বের হচ্ছে সেটার একটা পার্ট এক লেয়ার দিয়ে যাবে, আরেকটা পার্ট আরেক লেয়ার দিয়ে যাবে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে ওটা একমাত্র প্যারালাল। বাট একটা লেয়ার থেকে যে কারেন্ট বের হচ্ছে বা যে হিট বের হচ্ছে সেটা যদি আরেকটা লেয়ার সম্পূর্ণ লেয়ার দিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো প্যারালালের ব্যাপার নাই। সো দিস ইজ সিরিজ, এটা খেয়াল করো। এটা কিন্তু অনেকে কনফিউজ করে যে আচ্ছা দেখে মনে হচ্ছে যে প্যারালাল কিনা, এটা কিন্তু প্যারালাল না। এটা প্যারালাল হইতে পারতো যদি ধরো ফর এক্সাম্পল C নাম্বার লেয়ারটা আমি এরকম করে ভাগ করে দিতাম, যে C নাম্বার লেয়ারটা অর্ধেকটা এক ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে,
ডান পাশের অর্ধেকটা এক ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে, বাম পাশের অর্ধেকটা আরেক ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে, তাহলে এটা প্যারালাল হতো। আদারওয়াইজ আমি যেটা আঁকছি সেটাতে কিন্তু এটা তোমার ইয়ে সিরিজেই থাকবে। ওকে, এখন যদি আর এ আর বি আর সি হয়, এখন আমাকে বলো আর এর ভ্যালু কত হবে, রেজিস্ট্যান্স আর এ। স্যার লন আর টু ভাগ আর ওয়ান 2 পাই কে এল। আর টু বাই আর ওয়ান 2 পাই এ বললাম যে এ ইয়ে তোমার এর কন্ডাক্টিভিটি কত আমি জানি না, তো কে এ দিয়ে বুঝাচ্ছে এর কন্ডাক্টিভিটি। সিমিলার ভাবে পরেরটার জন্য কি হবে, ln R3/R2/2π KBL। হ্যাঁ সিমিলার ভাবে লাস্টটা হবে লন কত হবে, R4/R3/2π KCL। আর4/আর3 3 আর4/আর3, হ্যাঁ 2 পাই KCL। সরি কেসি এল, হ্যাঁ। তো আমি এখন যদি তিনটে একসাথে দেখাই তাহলে এটা, এখন আমাকে বলো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। যেটা বললাম দিন শেষে পুরো জিনিসটাই হলো সার্কিট, ইলেকট্রিসিটি সার্কিটের যেভাবে সলভ করে সেই সলভ, ডাজন্ট ম্যাটার সিলিন্ড্রিক্যাল আর রেক্টেঙ্গুলার। তুমি যদি তোমার মেইন ফোকাস হবে আমি সিস্টেমের রেজিস্ট্যান্স বের করব, কারণ কারেন্ট টেম্পারেচার ডিফারেন্স আমি জানি যেটা আমার ড্রাইভিং ফোর্স। তো রেজিস্ট্যান্স বের করতে পারলে আমি আমার কিউ বের করতে পারবো। তো রেজিস্ট্যান্সটা আমি বের করব আমার সিস্টেমের স্ট্রাকচার কিরকম তার উপর ডিসাইড করে। এখন আমাকে বলো এইটুকু পর্যন্ত কারো কোনো ইস্যু আছে কিনা। কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এখন আমাকে বলে যে ধরো তোমাকে এরকম সবগুলা আর এর ভ্যালু তুমি জানো, সবগুলা কে এর ভ্যালু জানো। এখন আমি যদি বলি যে হ্যাঁ এখন আমাকে বলো কিউ কত হবে, তা কিউ এর ইকুয়েশন কি হবে, কিউ ইকুয়াল টু, বলো কেউ একজন বলো দেখি। স্যার First T4 part মাইনাস T1 ভাগ সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। আচ্ছা T1 মাইনাস T4 হবে। আর T4 - T1 হলে একটা মাইনাস দিবা আর কি, ডাজন্ট ম্যাটার, মানে ব্যাপারটা এটাই, ডিভাইড বাই সামেশন অফ অল রেজিস্ট্যান্স, তাই না? তো এই তিনটা রেজিস্ট্যান্স যেটা আমি দেখালাম সেই তিনটা রেজিস্ট্যান্সের সাম করলে যেটা হবে সেটা, আর ডিভাইডেড সেটা ভাগ হবে কি T4 - T1, মানে দুই মাথার এই যে ড্রাইভিং ফোর্সের ডিফারেন্সটা। ওকে, বুঝতে পারছো? yes sir। তো রেক্টেঙ্গুলার ওয়ালের জন্য যেভাবে করছি এক্স্যাক্টলি সেভাবে, খালি রেজিস্ট্যান্স বের করার ইকুয়েশনটা ডিফারেন্ট, বাকি সব কিন্তু সেম, আইডিয়া সেম, কনসেপ্ট প্রসিডিউর এভরিথিং সেম, জাস্ট ইকুয়েশনটা খেয়াল রাখতে হবে যে আমার সিলিন্ড্রিক্যাল হলে আমি ডেল্টা এক্স বাই ইয়ে মানে কে এ করলে হবে না, আমাকে জিনিসটা মানে রেডিয়াসের ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে? তো এখন আমরা একটা সিম্পল একটা অঙ্ক দেখি এই ইয়ের, তাহলে জিনিসটা আরেকটু ইয়ে হবে, অঙ্কটা পরে একটু।
তাহলে একটা থিক ওয়ালের কথা বলা আছে, থিক ওয়ালের টিউব, স্টেনলেস স্টিলের থিক ওয়াল। থিক ওয়াল কোনটা? থিক ওয়াল হলো তোমার, যদি আমি ছবিতে দেখাই, এটা সেই থিক ওয়ালটা, ঠিক আছে? এটা সেই থিক ওয়ালের টিউবটা। এই টিউবের মাঝখান দিয়ে টিউবের ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার বলা আছে, তার মানে হয়তো তুমি থিকনেস পাইতেছো। তার উপরে বলছে 3 সেন্টিমিটার লেয়ারের অ্যাসবেস্টস ইনসুলেশন দাও, তার মানে হলো এই যে এটা হলো 3 সেন্টিমিটার লেয়ারের অ্যাসবেস্টস, সেটারও কে বলে দেওয়া আছে। ইফ দ্য ইনসাইড ওয়াল টেম্পারেচার অফ দ্য পাইপ ইজ মেইনটেইন 600 ডিগ্রি, মানে হলো এই জায়গার টেম্পারেচার 600 ডিগ্রি, ঠিক আছে? ক্যালকুলেট দ্য হিট লস পার মিটার লেন্থ, অলসো ক্যালকুলেট দ্য টিউব ইনসুলেশন ইন্টারফেস টেম্পারেচার। আচ্ছা, আউটসাইড টেম্পারেচার বলছে 100 ডিগ্রি, তো বলছে যে হিট লস পার মিটার লেন্থ মানে কিউ বাই এল বের করতে হবে। কিউ বাই এল কেন বলছে? মানে ওই কিউ তোমার এল ইকুয়াল টু 1 ধরে নিবা আর কিছু কথা, যেহেতু এল পাইপের লেন্থ বলে নাই, তাতে যে কিউটা আসবে সেই কিউটার কথা বলছে আর কি। তো শুরু করো, সব যেটা দেওয়া আছে, রেডিয়াস ডায়ামিটার সব দেওয়া। প্রথমে সার্কিটটা আঁকতে হবে, ফার্স্ট স্টেজ প্রবলেমটার জন্য সার্কিট আঁকবা, সার্কিট এঁকে সার্কিটের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করবা। সার্কিট না আঁকলে কিন্তু, আমি আবার বলতেছি, তোমাদের কাছে মনে হতে পারে যে সার্কিট আঁকবো, এটা তো বাচ্চাকালে করে আসছি, এটা তো এখন দেখে বুঝে যাচ্ছে সার্কিট আঁকার দরকার কি। দরকার আছে, পরীক্ষার হলে যখন 2-3টা থাকে না, তখন কোনটা রেডিয়াস R1, কোনটা R2, কোনটা R3, এই অঙ্ক করার সময় একেবারে অ্যাটলিস্ট সার্কিট আঁকে যদি না করো 50% স্টুডেন্টের তাড়াহুড়ায় ভুল হয়ে যায়, একটা আরেক জায়গায় আরেকটা আর বসা যায়। তো সার্কিট সেই জন্য আমি আঁকতে বলছি আর কি। তোমাদের নর্মালি হিট ট্রান্সফার পরীক্ষায় অ্যাটলিস্ট আমি যতদিন পড়াইছি, কেউ বলতে পারবে না যে পরীক্ষার কোশ্চেন এত লেন্দি হয়েছে যে আমি টাইমে কুলাইতে পারিনি। পরীক্ষার কোশ্চেন লেন্দি হয় না। তো তোমরা প্রপার প্রসিডিউরে করবা যেন মিস্টেকটা অ্যাভয়েড করা যায়। টাইম নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো যে প্রসিডিউরে করবা সেই করতে হবে, সেই প্রসিডিউরে যদি করো তাহলে তোমাদের ভুলের হার অনেক কমে যাবে। এখন তুমি যদি কথার কথা, তুমি সার্কিট আঁকলা না কিন্তু অঙ্ক করে রেজাল্ট মিললো, আমি কি নাম্বার কাটবো? আমি নাম্বার কাটবো না, সার্কিট আঁকাটা বাধ্যতামূলক না। কিন্তু কোশ্চেন অনেক সময় বলে দেয় যে ফার্স্টে সার্কিট ড্র করো, তাহলে কিন্তু সার্কিটের জন্য নাম্বার থাকে ওখানে। যদি সার্কিটের কথা কিছু না বলি আমি, তাহলে সার্কিটের জন্য নাম্বার বাধ্যতামূলক না। বাট সার্কিট সবসময় আঁকার প্র্যাকটিসটা থাকা এই জন্য ভালো যে আমি নাম্বার থাকুক আর না থাকুক, তোমার অঙ্কের মানে 50% চান্সেস কমে যায় অঙ্ক ভুল হওয়ার। এখন আমাকে বলো যে কিউ বাই এল কেউ বের করতে পারছো কিনা? টেম্পারেচার ডিফারেন্স সবচেয়ে বাইরে হলো 100 আর সবচেয়ে ভিতরে হলো 600, তো তাহলে এখানে হলো ডেল্টা টি হলো 500। তো এখানে কোনো সমস্যা? 680 680 কি ইউনিট কি? স্যার, ওয়াট পার মিটার। অন্য কেউ বলো কিছু একটা, মানে সেম হইলেও বলতে পারো, না ডিফারেন্ট হলেও বলতে পারো। জি স্যার 680। সবার 680 আসতেছে? দেখো আমি ছবির নিচে সার্কিটটা আগে এঁকে নিচ্ছি, ঠিক আছে? সার্কিট আঁকলে যেটা হয় যে প্রথমটার জন্য রেজিস্ট্যান্স বের করার সময় R2 R1, পরেরটার জন্য R3 R2। তোমাদের কাছে আবার বলছি, জিনিসটা অনেক সিম্পল মনে হতে পারে যে এটা দেখলে বুঝতে পারবে R1 R2 R3 R4 কিভাবে চেঞ্জ হবে। বাট আমি গ্যারান্টি দিতে পারি সার্কিট ছাড়া যদি করো, কিছু স্টুডেন্ট এটা ভুল করবা, প্রসিডিউর ভুল করবা না, জাস্ট আর এর ভ্যালু বসাইতে ভুল করবা এবং অঙ্কটার রেজাল্ট মিলবে না। তো এখন দেখো, আর সার্কিট দুটো যদি বসে বলতে পারো তুমি, তাহলে সার্কিটের জন্য রেজিস্ট্যান্স দুটো বের হয়ে যাবে। রেজিস্ট্যান্স দুটো বের হয়ে গেলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা যোগ করলে টোটাল রেজিস্ট্যান্স, আর টোটাল ড্রাইভিং ফোর্স ছিল 600 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, 500 ডিগ্রি ভাগ করলে 680 ওয়াট পার মিটার। এইটুক পর্যন্ত কারো কোশ্চেন আছে? আসো তো না, ঘুমাই টুমাই গেছো বুঝতেছি না, 2-1 জনের কথা মাঝে মধ্যে শুনি, বাকিদের তো কোনো আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, এখন আহ পার্ট, এই অঙ্কের একটু পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে যে অলসো ক্যালকুলেট দা টিউব সাইড টিউব ইনসুলেশন ইন্টারফেস টেম্পারেচার, মানে হলো এই দুইটা লেয়ারের মাঝখানে এই যে এই ওয়ালটা,
এই ওয়ালে এই ওয়ালের টেম্পারেচার কত হবে সেটা জানতে যাচ্ছে, ঠিক আছে? বাইরে 100, ভিতরে 600, মানে এখানে 600 আমি জানি, এখানে 100 আমি জানি, মাঝখানে এখানে কত, এটা আমাকে বলতেছে আর কি। এটা বের করার অঙ্ক পরে করো, কেউ আমাকে জাস্ট মুখে বলো যে কি আইডিয়া, কি ইকুয়েশন ইউজ করতে পারি আমি। স্যার আর স্টেডি যে কোনো স্টেট ধরে দুইটার জন্য চিন্তা করতে পারি, মানে একজন 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 স্টেডি স্টেট বললো, একজন কি বললো বুঝি নাই, বলো। মানে যে কোনো দুইটা পোর্শন চিন্তা করতে পারি স্যার, যেমন আর3 এর টেম্পারেচার দেওয়া আছে, এখানে আমরা আর2 আর আর3 এর জন্য মানে করতে পারি আর কি, মানে ওই পোর্শনটার জন্য করতে পারি, করে শুধু আর2 এর ওখানে টেম্পারেচারটা বের করতে পারি। সেই ক্ষেত্রে বাকি সব নোন আমাদের। জি স্যার, নুন মানে কিউটা তো এই যে আমরা কিউটা স্যার 680 এটা বের করছি, তো এই কিউটাকে ধরে মানে হিট ফ্লো তো এটাই হবে, তো এটাকে ধরে বাকিটা। এক্স্যাক্টলি এখান থেকে যে কিউটা বেরোচ্ছে 680, এটা কিন্তু ফিক্স, এটা ভিতরে যাচ্ছে, এটা ভিতরে যাচ্ছে, এটা ভিতরে যাচ্ছে। তার মানে আমি যে কোনো একটা লেয়ারের জন্য যদি অঙ্কটা করি, তাইলে কিউ ইকুয়াল 680 বসায় তুমি যদি এই লেয়ারের জন্য করো, এখন দুইটা গ্রুপ, দুইজন আলাদা আলাদা করে করো, একজন এক গ্রুপ এই লেয়ারের জন্য করো, এক গ্রুপ এই লেয়ারের জন্য করো, দেখো একই টেম্পারেচার আসে কিনা, ঠিক আছে? আউটার লেয়ারের জন্য ব্যালেন্স করো, আউটার লেয়ারের জন্য ব্যালেন্স করলে আসবে হলো তোমার টিটা আননোন, তাহলে টি মাইনাস 100 ডিগ্রি, টি মাইনাস 100 ডিগ্রি ডিভাইডেড বাই, ওখানে হলো লন আর R3/R2 2 পাই কে অ্যাসবেস্টস হবে আর কি, কে অ্যাসবেস্টস, আর এল তো Q/L। আর আরেকজন যদি ইনার লেয়ারটার জন্য করো, তাহলে এটা হবে তোমার 600 মাইনাস টি লন R2/R1 2 পাই KS। এই দুইটার জন্য করলে টির ভ্যালু একই আসতে হবে, বিকজ ব্যালেন্স আমাকে তাই বলে। এখন বলো টির ভ্যালু কত আসছে? স্যার একটু ডিফারেন্ট আসতেছে স্যার, একভাবে করলে 595.83, আরেকভাবে করলে 596.05। স্যার ইনার লেয়ারে 596.05 আসে। ওকে জি স্যার। ওকে, আর আউটার লেয়ারে 595.8 আসছে, তাই তো? তো 596.05 মানে 596, আর 595.8 মানে 596 থেকে একটু কম আসছে আর কি। তো এখন তুমি যে যেটাই করো, দুটাই আমি কারেক্ট মার্ক দিব আর কি, ঠিক আছে? এখানে হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল আমার, এখানে বলা হয়েছে যে অ্যাসবেস্টস যে লেয়ারটা এটা 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, ইয়েস। হ্যাঁ, তো স্যার এটা একদম যদি আমি সেন্টার থেকে হিসাব করি, তো স্যার R3 এর মান 7 হওয়ার কথা না? না, ডায়ামিটার তো 10 হওয়ার কথা। আর R3 মান হলো প্রথম সিলিন্ডারের আউটার ডায়ামিটার দেওয়া, তো এটা তার মানে তো ইনার রেডিয়াস হলো 2। ও আচ্ছা, হ্যাঁ স্যার, স্যার ভুল হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওইটা একটু খেয়াল করে, তোমরা ডায়ামিটার রেডিয়াসের মধ্যে প্যাচ লাগাবে না। যদিও এখানে ডায়ামিটারের টার্মে দেওয়া, আর থিকনেস বলা, থিকনেস কিন্তু রেডিয়াস ইনক্রিজ করে, ডায়ামিটার ইনক্রিজ কিন্তু টুয়াইস থিকনেস ইনক্রিজ করতে হবে আর কি। তো এটা একটু খেয়াল করে নিও আর কি, ঠিক আছে? তাহলে আমার আসবে 596 আর কি রাফলি। এখন এই যে যেভাবেই করো 596 এর কাছাকাছি ভ্যালু আসলেই হলো আর কি। ওকে, তাহলে আমি যদি এখন জাস্ট সামারাইজ করি এই সার্কিট কনসেপ্টের অঙ্ক, তাহলে হলো রেক্টেঙ্গুলার হলে আমরা এরকম করে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, এবং সিরিজে থাকলে সিরিজের গুলো যোগ করে দিই, আর প্যারালাল যদি থাকে প্যারালাল গুলাকে ক্যালকুলেট করে আবার সিরিজে নিয়ে এসে টোটাল টোটাল রেজিস্ট্যান্স যেভাবে ক্যালকুলেট করতে হয় ওইভাবে ক্যালকুলেট করি। আর সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে একই জাস্ট রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা ডিফারেন্ট হয়, আর এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে? তো এই আজকে আমি নতুন কিছুতে যাব না, একটু অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটা কিছু করতে হবে। অ্যাটেন্ডেন্স তোমাদের যেহেতু কম্পালসারি কোর্স, তো কোর্স কে নিবা কে নিবা না এই সমস্যাটা এখন আর নাই।
আমার অ্যাটেন্ডেন্স মনে হয় এখন রেগুলার বেসিসে নিতে হবে। তো আমি দেখতেছি তোমাদের ক্লাসে এখন প্রেজেন্ট আছে 62 জন। এখন তোমরা একটা কাজ করবা এখন থেকে, বুঝছো? এই যে জুমে যে তোমরা ঢুকো না, জুমে ঢোকার সময় কিন্তু তোমাদের ইয়ে করা যায়, এই যে মানে জুমের লগ ইন নেম কিন্তু লগ ইন নেম না, মানে কি নেম শো করবে সেটা কিন্তু চেঞ্জ করা যায়। তোমরা কাইন্ডলি তোমাদের স্টুডেন্ট নাম্বারটা ফার্স্টে বসায় তারপর যা ইচ্ছে তাই নাম দাও, সমস্যা নেই। তাতে যেটা হবে, যেটা সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে, তখন আমার অ্যাটেন্ডেন্স করতে সুবিধা হয়, ঠিক আছে? যেমন আমি দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13 পাইছি, 14 15 পাইতেছি না। 14 15 আসো? স্যার রোল 14 আছি কি নামে ঢোকা তুমি? স্যার, সুমিত 17020114। হ্যাঁ, তো নেক্সট দিন থেকে তুমি একটু কাইন্ডলি তোমার নামের আগে স্টুডেন্ট নাম্বারটা দিবা, ঠিক আছে? জি স্যার। আর 15 আসো? রোল 15 আসো?